সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা নিয়ে আমরা কথা বলবো। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে কোনো বস্তুর দৈর্ঘ্য তথা স্থান এটা কনস্ট্যান্ট মান না, এটা পরিবর্তনশীল মান, অর্থাৎ এটি আপেক্ষিক মান। অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য কেমন হবে এটা ডিপেন্ড করবে পর্যবেক্ষকের উপরে। পর্যবেক্ষক কি স্থির থেকে দেখছে নাকি গতিশীল থেকে দেখছে, তার উপরে নির্ভর করবে। আর আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের আমরা প্রথম স্বীকার্যটা জানি। বলা হয়েছিল যে সকল জড় প্রসঙ্গ কাঠামোগুলোতে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে এদের গাণিতিক রূপ একই রকম হবে, এই সমীকরণগুলোর কোনো পরিবর্তন করতে হবে না। দৈর্ঘ্যের আপেক্ষিকতা অথবা এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। সংকোচন মানে ছোট বলে মনে হবে। এই টার্মটা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা দুটি জড় প্রসঙ্গ কাঠামো এঁকেছি, এটা একটি প্রসঙ্গ কাঠামো, এটা একটি প্রসঙ্গ কাঠামো। শুরুতেই ধরে নেই এটাও স্থির, এটাও স্থির, এটিরও কোনো বেগ নাই, এটিরও কোনো বেগ নাই। এই প্রসঙ্গ কাঠামোগুলো আসলে কি থ্রি ডাইমেনশনাল দিয়ে ফ্রেম দিয়ে আমরা এই রকম প্রসঙ্গ কাঠামোগুলোকে বোঝাবো। অন্যভাবে একটু এভাবে বলা যায়, ধরো এই প্রসঙ্গ কাঠামোটাকে আমি পৃথিবী ধরেছি আর এই প্রসঙ্গ কাঠামোটিকে আমি একটি মহাশূন্য যান ধরেছি, ধরো একটা রকেট ধরেছি। ওকে, এটি একটি মহাশূন্য যান, এভাবে আমরা ধরতে পারি। এবারে আসো তো, এই প্রসঙ্গ কাঠামোটি স্থির, এই প্রসঙ্গ কাঠামোটি স্থির, এই দুইটি প্রসঙ্গ কাঠামোতেই দুইজন অবজারভার রয়েছে, পর্যবেক্ষক রয়েছে। এনারা অবজারভার মানে অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে, এ অবজারভার। ওকে, এবারে খেয়াল করো, এই ফ্রেমে এই প্রসঙ্গ কাঠামোতে একটি বস্তু রয়েছে, এই বস্তুটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এবারে আমরা যদি এই পর্যবেক্ষককে জিজ্ঞেস করি, এই তুমি বলো তো এই বস্তুটার দৈর্ঘ্য কত, সে বলবে 20 সেন্টিমিটারেই, বলো তো অ্যাকচুয়াল দৈর্ঘ্যটাই দেখবে। আবার এই পর্যবেক্ষককেও যদি জিজ্ঞেস করো যে এই বস্তুটার দৈর্ঘ্য কত, তখন এও দেখবে আমিও স্থির, ওই বস্তুটাও স্থির, তখন এও বলবে ওই বস্তুটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ওকে, তার মানে দুইজনেই একই দৈর্ঘ্য দেখবে, প্রকৃত দৈর্ঘ্য দেখবে, বস্তুটার দৈর্ঘ্য সত্যি সত্যি যা ছিল তাই দেখবে। তার মানে এই 20 সেন্টিমিটার আমার হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। এই প্রকৃত দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব এল নট দ্বারা। তাহলে বলো এই বস্তুটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত? এল নট, প্রকৃত দৈর্ঘ্য এল নট। এবারে এই প্রসঙ্গ কাঠামোটিকে আমরা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল রাখবো, অর্থাৎ ভি এর মান আলোর বেগের কাছাকাছি। কোনো বস্তুর বেগ তো আর আলোর বেগের সমান করা সম্ভব না, কারণ আমরা জানি আলোর বেগের সমান হতে গেলে ওই বস্তুর ভরকে শূন্য হতে হবে। তাহলে এই ফ্রেমটার যেহেতু ভর শূন্য না, সো এটা কখনোই আলোর বেগ অর্জন করতে পারবে না। কিন্তু আলোর বেগের কাছাকাছি বেগে আমরা জানি আলোর বেগ 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ভি এর মানটা কি হবে? এর কাছাকাছি ধরো 2.4 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আলোর বেগের কাছাকাছি। যদি গতিশীল রাখি এইভাবে, বলো তো আমাকে এই বস্তুটারও বেগ কত হবে? ভি এত। বলো তো এই অবজারভারেরও বেগ কত হবে? এত। তাহলে এই অবজারভারের সাপেক্ষে এই বস্তুটা কিন্তু স্থির, আবার এই বস্তুর সাপেক্ষে এই অবজারভার কিন্তু স্থির। তাহলে আমি যদি এই পর্যবেক্ষককে জিজ্ঞেস করি, মানে যে মহাশূন্য জানেই রয়েছে, ওকে, তাহলে এই অবজারভার রয়েছে মহাশূন্য জানে, এই বস্তুটাও রয়েছে মহাশূন্য জানে, এইটার বেগ আমি কত রেখেছি? প্রায় আলোর বেগের কাছাকাছি বেগ রেখেছি। আলোর বেগ কি অর্জন করা সম্ভব? না। তাহলে বলো তো এর কাছে এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে? ওই অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটারই তার কাছে মনে হবে। ওকে, কিন্তু এবার এই পর্যবেক্ষককে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীতে অবস্থান করছে,
তাকে যদি বলা হয় এবার এই বস্তুটার দৈর্ঘ্য কত, সে দেখবে যে ওই বস্তুটা আলোর বেগের কাছাকাছি বেগে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, প্রচন্ড ত্বরণ নিয়ে সে গতিশীল রয়েছে। তখন এই পর্যবেক্ষক দেখবে ওই বস্তুটাকে তার কাছে ছোট বলে মনে হবে, বস্তুটার দৈর্ঘ্য তার কাছে ছোট বলে মনে হবে। তাহলে একে যদি বলা হয় এই বস্তুর দৈর্ঘ্য কত, এই অবজারভারকে যদি বলা হয় এই বস্তুর দৈর্ঘ্য কত, যেহেতু এর সাপেক্ষে গতিশীল ছিল, তারা দেখবে বস্তুটার দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, তারা দেখবে এল ছোট বলে মনে হবে। তাহলে এও দেখবে ছোট বলে মনে হবে, সেটাকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করব। তাহলে বলো তো এ গতিশীল কাঠামো না এ গতিশীল কাঠামো? এ গতিশীল কাঠামো, কারণ এই বস্তুর সাপেক্ষে এই পর্যবেক্ষক তো স্থির। তাহলে আমরা এইভাবে বলতে পারি না স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট কোনো বস্তুর দৈর্ঘ্যের চেয়ে গতিশীল কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট ওই বস্তুর দৈর্ঘ্যকে ছোট বলে মনে হয়, একে দৈর্ঘ্য সংকোচন বলে বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলে। তাহলে আমরা সুন্দর করে বলবো স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট কোনো বস্তুর দৈর্ঘ্যের চেয়ে গতিশীল কাঠামোর কোনো পর্যবেক্ষকের নিকট ওই বস্তুর দৈর্ঘ্যকে ছোট বলে মনে হয়, একে দৈর্ঘ্য সংকোচন বলে। তাহলে বলো দৈর্ঘ্যটাকে ছোট বলে মনে হয়, তাহলে এল নট বড় না এল বড়? এল নট বড়, অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা বড় আর এই আপেক্ষিক দৈর্ঘ্যটা ছোট। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে এল নট গ্রেটার দেন এল। এইরকম না থেকে যদি এই রকমও থাকে তাও কিন্তু ঘটনাটা একই রকম ঘটতে পারে। ধরে নাও এবার এই যে বস্তুটা এটা ছিল পৃথিবীতে, ওকে 20 সেন্টিমিটার, এখানে একজন পর্যবেক্ষক ছিল, আর রকেটের মধ্যে আমি একজন পর্যবেক্ষককে তুলে দিয়ে তার বেগ রেখেছি আলোর বেগের কাছাকাছি বেগে। এখন প্রশ্ন হলো স্যার আলোর বেগের কাছাকাছি বেগ কি অর্জন করা সম্ভব? না। আলোর বেগের কাছাকাছি বেগ অর্জন করতে গেলে যে পরিমাণ জ্বালানি পুড়িয়ে বস্তুটাকে গতিশীল করতে হবে, এই পরিমাণ জ্বালানি কিন্তু এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি, বা ওই রকম আমরা নভোযান, ওই রকম কাঠামোর আমরা কোনো নভোযান বা আমরা মহাশূন্য যান এখনো তৈরি করতে পারিনি। ওকে, আমরা জানি মুক্তিবেগের মান 11,200 মিটার পার সেকেন্ড, আর আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে আলোর বেগের চাইতে আমাদের যে বাস্তবিক যে আমরা বেগগুলো অর্জন করি তার মান অনেক অনেক কম। সো আলোর বেগের কাছাকাছি বেগ কখনোই অর্জন করা সম্ভব নয়। তাহলে আমরা যে ঘটনাগুলো পড়ছি এগুলো কিন্তু জাস্ট আমরা থিওরি আকারে পড়ছি, এগুলো এই মুহূর্তে এই সমসাময়িক সময়ে আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারবো না, কারণ এই রকম বেগ অর্জন করা অসম্ভব। এবারে ব্যাপারটা এরকমও হতে পারে, ধরে নাও এই রকেটটাতে একজন মহাশূন্যচারী ছিল, ওকে, সে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, আর এই বস্তুটা ছিল এই পৃথিবী পৃষ্ঠে, এখানে আর একজন পর্যবেক্ষক রয়েছে। এবার বলো তো এ আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তাহলে এবার এই বস্তুর সাপেক্ষে এ গতিশীল, তাহলে এ গতিশীল পর্যবেক্ষক, ওকে, আর এ স্থির পর্যবেক্ষক, কারণ এর সাপেক্ষে তো এটা স্থির। তাহলে একে যদি জিজ্ঞেস করো এই বস্তুর দৈর্ঘ্য কত, সে বলবে এল নট, অ্যাকচুয়ালটা দেখবে। আর এ আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থেকে একে যদি বলা হয় এবার এই বস্তুর দৈর্ঘ্য কত, সে বলবে দৈর্ঘ্যটাকে তো ছোট বলে মনে হচ্ছে, কারণ সে যে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল। তাহলে সে বলবে এই বস্তুটার দৈর্ঘ্য এল। তাহলে ওই বস্তুটাও গতিশীল থাকতে পারে আলোর বেগের কাছাকাছি বেগে, আর পর্যবেক্ষক স্থির থাকতে পারে, ওকে, অথবা ওই বস্তুটাই স্থির থাকতে পারে, ওই পর্যবেক্ষক গতিশীল থাকতে পারে। অর্থাৎ বস্তু এবং পর্যবেক্ষক এই দুইটার মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে ওই পর্যবেক্ষকের নিকট ওই বস্তুর দৈর্ঘ্যকে ছোট বলে মনে হবে, একে দৈর্ঘ্য সংকোচন বলবো। তাহলে এই প্রকৃত দৈর্ঘ্য এল নট এবং আপেক্ষিক দৈর্ঘ্য এল, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা সম্পর্কটা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু এল নট √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এই সমীকরণটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। বলতো এল নটটা কি?
অ্যাকচুয়াল দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। এলটা কি? আপেক্ষিক দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত ছিল। আর এই ভিটা কি? ওই মহাশূন্য যানটি কত বেগে গতিশীল, ওই বস্তুটি কত বেগে গতিশীল। আর সি কি? আলোর বেগ। এবার তুমি বলো তো, এই সি এর মান যত বাড়বে, মানে এই ভি এর মান যত বাড়বে, মানে আলোর বেগের কাছাকাছি হতে থাকবে, তত কি ওই বস্তুর দৈর্ঘ্যকে ছোট বলে মনে হবে না বড় বলে? ছোট বলে মনে হবে। অর্থাৎ ভি এর মান যত বাড়বে, দেখো এই ভাগফলটা তত একটু বড় হবে, বিয়োগফলটা ছোট হবে। ওকে, আর বিয়োগফলটা যদি ছোট হয় তাহলে এটার সাথে গুণ করলে ছোট হবে, এল এর মানটা ছোট বলে মনে হবে। এইভাবে ভি এর মান বাড়তে বাড়তে আমরা যদি কখনো এই আলোর বেগের সমান করে ফেলি, যদিও সম্ভব না সমান করা, যদি করি তাহলে কি হবে? ওই বস্তুর দৈর্ঘ্যটা কেমন বলে মনে হবে বলতো? ছোট হতে হতে, সংকুচিত হতে হতে শূন্য বলে মনে হবে। অর্থাৎ তুমি আর কিছুই দেখতে পাবা না। খেয়াল করে দেখো, ভি এর মান সি, তাহলে সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার 1, 1 মাইনাস 1 0, 0 গুণন এল নট 0, তাহলে এল এর মান হবে 0। অর্থাৎ কোনো বস্তুকে যদি আলোর বেগের সমান বেগে গতিশীল করি, তাহলে তুমি ওই বস্তুর দৈর্ঘ্যকে 0 দেখবা। অর্থাৎ বস্তুটাকে আমরা দেখতেই পাবো না। চলো তো আমরা একটি ম্যাথ করি। বলে দেয়া আছে পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। এটি যখন আকাশে উঠছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট ওই রকেটের দৈর্ঘ্যকে 99 মিটার বলে মনে হলো। প্রশ্ন হচ্ছে ওই রকেটের বেগ কত নির্ণয় কত, অর্থাৎ রকেটের বেগের মান কত সেটা বের করতে বলছে। কি বলছে? পৃথিবীতে অবস্থিত একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে বলো তো এটা কার মান? এটা এল নটের মান। যখন স্থির ছিল তাহলে আমার মান দেয়া আছে, এল নটের মান দেয়া আছে 100 মিটার। তারপরে বলেছে এটা যখন আকাশে উড়ছিল রকেটটা, তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট ওই রকেটের দৈর্ঘ্যকে 99 মিটার বলে মনে হলো। তাহলে এর সাপেক্ষে তো রকেটটা উড়ছিল আকাশে, তাহলে এবার সে কোন দৈর্ঘ্য দেখবে? আপেক্ষিক দৈর্ঘ্য দেখবে। অর্থাৎ রকেটটাকে তার কাছে ছোট বলে মনে হবে। তাহলে বলো তো এই এল এর মান কত হবে? এল এর মান সংকুচিত হয়ে 99 মিটার বলে মনে হবে। তাহলে বলেছে রকেটের বেগ কত, ভি এর মান কত বের করো। তাহলে আমরা খুব সহজে ম্যাথটা করতে পারি এই ফর্মুলা ইউজ করে। আমরা জানি এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। বলো তো উভয় পাশে আমরা যদি বর্গ করি তাহলে এটা হবে এল স্কোয়ার এল নট স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আমরা যদি মানগুলো একটু বসিয়ে দেই, এল এর মান কত আমাদের 99, তার উপরে স্কোয়ার। এল নটের মান কত 100, তার উপরে স্কোয়ার। তারপর 1 মাইনাস আমার ভি এর মান বের করতে হবে, তাহলে ভি স্কোয়ার। সি এর মান কত 3 গুণন 10 টু দি পাওয়ার 8, তারপর স্কোয়ার। আমরা এইখান থেকে ভি এর মানটা যদি বের করি, ভি এর মান হবে 4.24 গুণন 10 টু দি পাওয়ার 7 এত মিটার পার সেকেন্ড। এটাই আমাদের আনসার। অর্থাৎ রকেটের বেগ ছিল 4.24 গুণন 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড।